ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আগের ক্লাসে আমরা যুক্তি কি বা যুক্তি কাকে বলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে যুক্তির অবয়ব বা অংশগুলি কি কি, অর্থাৎ আশ্রয়বাক্য বা হেতুবাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে, যুক্তির আকার কি, যুক্তির উপাদান কি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সুতরাং সকল মানুষ হয় দার্শনিক। তাহলে এটা কি? দেখো, সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সুতরাং সকল মানুষ হয় দার্শনিক। এটা যখন মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন সেটা কি থাকে? অনুমান। আর এটাকে যখন আমি ভাষায় প্রকাশ করলাম বা এটাকে যখন আমি কারো সামনে উপস্থাপনা করলাম তখন সেটা হয়ে গেল কি? তখন সেটা হয়ে গেল যুক্তি, তাই তো? তাহলে সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সুতরাং সকল মানুষ হয় দার্শনিক। তাহলে এটা হলো একটা যুক্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো এই যুক্তিটাতে কি কি রয়েছে। এই যুক্তিটাতে দেখো তিনটা বচন রয়েছে। তাহলে সকল কবি হয় দার্শনিক, এটা কি? এটা হচ্ছে একটা বচন। একইভাবে সকল মানুষ হয় কবি, এটা কি? এটাও একটা বচন। আবার সকল মানুষ হয় দার্শনিক, এটা কি? এটাও একটা বচন। তাহলে একটা যুক্তি কি দিয়ে তৈরি হচ্ছে? তাহলে একটা যুক্তি কতগুলো বচন দিয়ে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। তাহলে একটা যুক্তি গঠিত হচ্ছে কি দিয়ে? একটা যুক্তি গঠিত হচ্ছে কতগুলো বচন দিয়ে। তাহলে একটা যুক্তির অন্তর্গত বচনগুলিকে বলা হচ্ছে যুক্তির অবয়ব বা অংশ। তাহলে আমরা বলতে পারি কি? যুক্তির অবয়ব বা অংশ। তাহলে যুক্তির অবয়ব বা অংশ কাকে বলা হচ্ছে? তাহলে বলতে পারি যুক্তির অন্তর্গত বচনগুলিকে বলা হয় যুক্তির অবয়ব। তাহলে একটা যুক্তির অন্তর্গত বচনগুলিকে বলা হচ্ছে কি? যুক্তির অবয়ব বা অংশ। তাহলে যুক্তির অংশ দেখো, তাহলে যুক্তির অবয়ব বা অংশ কাকে বলা হচ্ছে? তাহলে একটা যুক্তিতে যে বচনগুলো রয়েছে সেই বচনগুলিকেই বলা হচ্ছে যুক্তির অবয়ব বা অংশ। এবার দেখো, যুক্তির অবয়ব বা অংশ কিন্তু আবার দুই প্রকার হয়। তাহলে যুক্তির অবয়ব বা অংশ কত প্রকার হয়? দুই প্রকার হয়। একটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, আর অন্যটিকে বলা হচ্ছে কি? সিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে যুক্তির অবয়ব বা অংশগুলি দুই প্রকার। এক প্রকারকে বলা হচ্ছে আশ্রয় বাক্য, আর অন্য এক প্রকারকে বলা হচ্ছে কি? সিদ্ধান্ত। তাহলে আশ্রয় বাক্য বা এটাকে আমরা বলতে পারি হেতু বাক্য, বা আমরা বলতে পারি যুক্তি বাক্য। তাহলে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য এগুলো কিন্তু একই জিনিস। তাহলে আশ্রয় বাক্য, হেতু বাক্য, যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত, তাহলে এই দুটো হচ্ছে যুক্তির অবয়ব বা অংশ। তাহলে একটা যুক্তিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কিন্তু সেখানে আমি দুটো জিনিস পাবো বা দুটো অংশ পাবো। একটা হচ্ছে আশ্রয় বাক্য পাবো, আর একটা হচ্ছে সিদ্ধান্ত পাবো। তাহলে এবার প্রশ্ন হলো যে আশ্রয় বাক্য কাকে বলে? তাহলে আমরা যদি লিখি যে আশ্রয় বাক্য কাকে বলে, আচ্ছা, যুক্তিতে কি করা হয়?
যুক্তিতে একটা বচনের সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হয়। তাহলে যুক্তিতে একটা বচনের সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হয়। তাহলে একটা বচনের সত্যতা কার উপর নির্ভর করে প্রমাণ করা হচ্ছে? অন্য বচনগুলোর উপর, তাই তো? তাহলে আমরা আশ্রয় বাক্যে বলতে পারি তাহলে দেখো আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলা হচ্ছে? যে বচন বা বচনগুলোর দ্বারা সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করা হয় তাকে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলে। তাহলে দেখো এই যে যুক্তিটা রয়েছে, এই যুক্তিটাতে কোন বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? তাহলে এই যুক্তিতে এই যে সকল মানুষ হয় দার্শনিক, এই বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এই বচনটার সত্যতা কোন বচনগুলোর সত্যতার ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? উপরের যে দুটো বচন রয়েছে, সকল কবি হয় দার্শনিক এই বচনটা এবং সকল মানুষ হয় কবি, তাহলে এই দুটো বচনের উপর নির্ভর করে এই সকল মানুষ হয় দার্শনিক এই বচনটার সত্যতা কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কাজেই এই উপরের যে দুটো বচন রয়েছে, এই দুটো বচনকে বলা হয় কি? আশ্রয় বাক্য বা হেতু বাক্য। তাহলে সকল কবি হয় দার্শনিক, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আশ্রয় বাক্য। ঠিক একইভাবে সকল মানুষ হয় কবি, এটা কি হয়ে গেল? হেতু বাক্য। একটু আগেই বললাম যে আশ্রয় বাক্য, হেতু বাক্য, যুক্তি বাক্য সব কিন্তু একই জিনিস হলো। তাহলে দেখো সকল কবি হয় দার্শনিক, এটা হয়ে গেল আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য। সকল মানুষ হয় কবি, এটাও হয়ে গেল আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য। কেন হয়ে গেল? কারণ এই দুটো বচনের উপর নির্ভর করে এই সকল মানুষ হয় দার্শনিক এই বচনটার সত্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আর একটা অংশ কি যুক্তির, সেটা হচ্ছে সিদ্ধান্ত, তাই তো? তাহলে সিদ্ধান্তে আমরা কি বলতে পারি? বলে তাহলে যুক্তিতে যে বচনটির সত্যতা প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে। তাহলে এই যুক্তিতে কোন বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? সকল মানুষ হয় দার্শনিক এই বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কাজেই এই বচনটিকে বলা হচ্ছে কি? এই বচনটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দেখো যুক্তির অংশ কতগুলো দাঁড়ালো? যুক্তির অংশ দুটো দাঁড়াচ্ছে। তাহলে আশ্রয় বাক্য আর হচ্ছে কি সিদ্ধান্ত। তাহলে দেখো একটা যুক্তিতে সিদ্ধান্ত একটাই হবে, আশ্রয় বাক্য একটাও হতে পারে, 100টাও হতে পারে, 1,00,000টাও হতে পারে, কিন্তু সিদ্ধান্ত সর্বদাই কয়টা হবে? একটা। ক্লিয়ার? তাহলে একটা যুক্তিতে যে বচনটার সত্যতা প্রমাণ করার চেষ্টা করা হয় সেই বচনটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের সত্যতা যে বচনগুলোর উপর নির্ভর করে করা হচ্ছে সেই বচন বা বচনগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সকল মানুষ হয় দার্শনিক, এই যুক্তিটাকে যখন আমি সাংকেতিক আকারে প্রকাশ করব, অর্থাৎ এই যুক্তিটার সাংকেতিক কাঠামোকেই বলা হচ্ছে যুক্তির আকার। তাহলে দেখো আমি যদি এখন বলি যুক্তির আকার, তাহলে যুক্তির আকার, তাহলে একটা যুক্তিকে যখন আমি সাংকেতিক কাঠামো প্রদান করব তখন সেই কাঠামোটাকে বলা হচ্ছে যুক্তির আকার। তাহলে দেখো সকল মানুষ হয় দার্শনিক, সকল মানুষ হয় দার্শনিক, তাহলে সকল এস হয় পি। তাহলে দেখো মানুষ হচ্ছে এস আর দার্শনিক হচ্ছে পি। তাহলে সকল এস হয় পি, এই যে সকল মানুষের জন্য কি এস,
আর দার্শনিকের জন্য কি পি, তাহলে সকল এস হয় পি। এবার উপরে কি আছে দেখো, সকল মানুষ হয় কবি, মানুষের জন্য কি ধরেছিলাম এস, তাহলে কি হবে সকল এস হয় এম। ঠিক একইভাবে একদম উপরে সকল কবি হয় দার্শনিক, তাহলে কি হবে সকল, আচ্ছা কবির জন্য কি হয়েছে এম, তাহলে সকল এম হয় দার্শনিকের জন্য কি, দার্শনিকের জন্য পি। তাহলে দেখো এই যুক্তিটিকে যখন আমি সাংকেতিক কাঠামোয় প্রকাশ করব, সাংকেতিক কাঠামোতে প্রকাশ করব, তখন কিন্তু সেটাকে বলা হয় কি যুক্তির আকার। তাহলে সকল এম হয় পি, সকল এস হয় এম, সুতরাং সকল এস হয় পি, তাহলে এটাকে কিন্তু এখন আর যুক্তি বলা যাবে না, এটা হয়ে গেল কি যুক্তির আকার, যুক্তির আকার। ঠিক একইভাবে এই যে সাংকেতিক যে চিহ্নগুলো রয়েছে, এই সাংকেতিক চিহ্নের পরিবর্তে যখন আমি কোনো পদ বা বচন বসাবো, তাহলে সকল এস হয় পি, তাহলে সকল এস হয় পি, এই এসের জায়গায় যখন আমি কোনো পদ বসাবো, মনে করো এসের জায়গায় আমি বসালাম মানুষ, তাহলে সকল মানুষ হয়, এই পি এর জায়গায় বসালাম মরণশীল, তাহলে সকল মানুষ হয় মরণশীল, তখন কিন্তু এই যে সকল মানুষ হয় মরণশীল, একইভাবে এই যে বর্ণগুলো যে রয়েছে, এই বর্ণগুলোর পরিবর্তে যখন আমি কোনো পদ বা বচন বসাবো, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি যুক্তির উপাদান। অর্থাৎ তাহলে যুক্তির উপাদান কি হচ্ছে, দেখো কোনো চিহ্নের পরিবর্তে, কোনো চিহ্নের পরিবর্তে বা কোনো বর্ণের পরিবর্তে যখন আমি কোনো পদ বা বচন বসাবো, তখন সেই পদ বা বচনই হচ্ছে যুক্তির উপাদান। ক্লিয়ার? তাহলে যুক্তির আকার হচ্ছে কি, যখন একটা যুক্তির যে বচনগুলো রয়েছে, সেই বচনের অন্তর্গত পদগুলির পরিবর্তে যখন আমি কোনো বর্ণ প্রতীক বসাবো, তখন সেটা হবে যুক্তির আকার। তাহলে একটা যুক্তি গঠিত হচ্ছে বচন দিয়ে, তাই তো? এবার এই একটা বচনের যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর পরিবর্তে যখন কোনো বর্ণ প্রতীক ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে কি যুক্তির আকার। ঠিক একইভাবে এই বর্ণ প্রতীকগুলোর পরিবর্তে যখন কোনো পদ বসাবো, তখন সেটা হয়ে যাবে যুক্তির উপাদান। তাহলে যুক্তির উপাদান মানেই হচ্ছে একটা যুক্তি। তাহলে এই যে সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সুতরাং সকল মানুষ হয় দার্শনিক, এটা হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান মানেই হচ্ছে যুক্তি। ক্লিয়ার? তাহলে যুক্তির আকার বোঝা গেল, একটা যুক্তির অন্তর্গত বচনগুলির পদের পরিবর্তে যখন আমি কোনো বর্ণ প্রতীক ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে যুক্তির আকার। আর যুক্তির আকারের বর্ণ প্রতীকের জায়গায় যখন আমি কোনো পদ বসাবো, তখন সেটা হয়ে যাবে যুক্তির উপাদান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সকল কবি হয় দার্শনিক, সকল মানুষ হয় কবি, সকল মানুষ হয় দার্শনিক, এটা হচ্ছে একটা যুক্তি। এই যুক্তিটার দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য, এবং অন্যটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে যে বচন বা বচনগুলোর দ্বারা সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করা হচ্ছে, সেই বচনগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য, আর যে বচনটির সত্যতা প্রমাণ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে সিদ্ধান্ত। ক্লিয়ার? আর যুক্তির আকার কি, একটা যুক্তির অন্তর্গত বচনগুলির পদের পরিবর্তে যখন কোনো বর্ণ প্রতীক ব্যবহার করছি, তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তির আকার। আর যুক্তির আকারের বর্ণ প্রতীকের জায়গায় যখন কোনো পদ আমরা ব্যবহার করি, তখন সেটা হয়ে যায় যুক্তির উপাদান। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে